বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট 2026-2027 অর্থ বছরের বাজেট প্রায় 9,38,000 কোটি টাকা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা আমরা সবাই জানি যে 6,95,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে এবং বাজেট ঘাটতি প্রায় 2.5 লক্ষ কোটি টাকা। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে, কিন্তু প্রশ্ন রয়েছে এই অর্থ আসবে কোত্থেকে আর বাস্তবায়ন কতটা সম্ভব হবে। অতীত অভিজ্ঞতার আলোকে এই প্রশ্নটা। বাজেট নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন শিক্ষক, অর্থনীতিবিদ এবং পুঁজিবাজার বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর আবু আহমেদ। আমার বায়ে তিনি, আমার ডানে রয়েছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS-এর মহাপরিচালক এবং পরিবেশ অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর A.K. এনামুল হক। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর এনামুল হক, আপনাকে বিশেষভাবে স্বাগত প্রথমবারের মতো তৃতীয় মাত্রায় এসের জন্য। প্রফেসর আবু আহমেদ, এই বাজেটকে যদি এক বাক্যে আপনাকে বললাম, বলি এক বাক্যে আমি বলি, আপনি কি বলবেন? বাস্তববাদী, উচ্চাভিলাষী নাকি রাজনৈতিক? ইটস এ ডিফিকাল্ট টাইমের একটা বাজেট, এটা ঠিক। মানে এটা যে কোনো ফাইন্যান্স মিনিস্টার পক্ষে হিসাব মিলানো কঠিন, কিন্তু মানে আমরা তো মানে অর্থনীতি একটা বিপর্যয় মানে কিনারে দাঁড়িয়ে আছি, সত্য কথা বলতে গিয়ে। এটা কেন আমি বলতেছি, কেন ক্রমাগতভাবে উন্নয়ন বাজেট ছোট হয়ে আসছে, ক্রমাগতভাবে সরকারি ব্যয়, পরিচালন ব্যয় বেড়েছে, ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়েছে ঘাটতি বাজেট, ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়েছে সুদ পেমেন্ট অব্লিগেশন, মানে অতীতের কর্জ থেকে। এখন আমরা চাইছি নন ইনফ্লেশনারি একটা ইকোনমিক গ্রোথ। এটাকে আমি অর্থমন্ত্রী মহোদয় যেভাবে দিয়েছে, এটা একটা সাহসী, মানে এটা যদি অর্জন করতে পারে তো অবশ্যই ওনাকে সাধুবাদ জানাবো। এই 9,38,000 এটা বেশি বড় না, বড় করতে পারলে ভালো হতো। এখন বড় করতে গেলে তো পরিচালনা ব্যয় কমাতে হবে। একটা পর্যায়ে উনি বলতেছেন 72.7 ছিল গত বছর, বড় বাজেট সাইজ বিগ করতে হবে তো বড় করে ঋণ করে। 72.7 সেটা কমিয়ে আনবে, 66 কত আনবে পার্সেন্টেজে। এটা আমার কাছে মনে হয় একটা হারকুলিয়ান টাস্ক হবে। এদেশে পরিচালনা ব্যয়, সরকার পরিচালনা ব্যয় কমেছে তেমন কোনো আমি উদাহরণ দেখি না, আর কি এক্সাম্পল দেখি না, শুধু বাড়তেছে। একদিকে আমরা বেশির থেকে বেশি সরকারি কর্মকর্তা কর্মচারী এমপ্লয়মেন্টের জন্য ব্যবস্থা করতেছি, জাতীয়করণ করতেছি, সর্বত্র ক্ষেত্রে আমরা সরকারের মানে এক্সপেন্ডিচার বাড়ানোর জন্য যেসব পদক্ষেপ সেগুলো নেওয়া হচ্ছে। তো এখন পরিচালনা ব্যয় বাড়িয়ে উন্নয়ন বাজেটের জন্য বেশি অর্থ পাওয়া, এটা তো একটা সাহসিকতা। দেখা যাক আগামী বছর উনি এটা অর্জন করতে পারেন কিনা। আমি অবশ্যই সাধুবাদ জানাবো, কারণ পরিচালনা ব্যয় কমানোটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত, এটা ঠিক। হ্যাঁ, কারণ আমি সবসময় বলি, আমি প্রো মার্কেট ইকোনমির লোক। এত ডিভিশন, এত মিনিস্ট্রি, এত ডাইরেক্টরেট, এত মানে হাই লেভেলের উচ্চপদস্থ কত, এরা কি সবাই কি ফুললি এমপ্লয়েড কিনা? আমাদের ইকোনমিক সায়েন্স ডক্টর এনামুল হক জানতে পারে, একজন লোকের তখনই ফুললি এমপ্লয়েড বলা হয় মিনিমাম সে 8 ঘন্টা যদি ফুল ক্যাপাসিটিতে কাজ করে ডেইলি, ফুল ক্যাপাসিটি, বসে থাকা না, তাহলে হি ইজ ফুললি এমপ্লয়েড। তো আমাদের এই 12, 13, 14 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী, ইনক্লুডিং দ্য প্রফেসরস অ্যান্ড আর কি, এরা কি ফুললি এমপ্লয়েড? তো এদের জন্য আমরা কি করতেছি, ট্যাক্স, এই যে 6 লক্ষ কত 6.5 লক্ষ মধ্যে একটা টার্গেট দেওয়া হয়েছে, এটা অর্জন করা অসম্ভব একটা। এটা কারণটা, মেইন কারণটা যেটা 6,95,000 কোটি টাকা, হ্যাঁ 6,95,000। এটা কেন পারবে না আমি বলি, ইকোনমি যদি মুভ না করে, ইকোনমি কিন্তু স্থবির, 3.4% মতো ইকোনমি জিডিপি গ্রোথ রেট অ্যাট দিস মোমেন্ট। তো ইকোনমি যদি উপর দিকে মুভ না করে, এটা সাহায্য, উনি একটা প্রাক্কলন করেছে অর্থমন্ত্রী মহোদয়, সাহায্যে জিডিপি গ্রোথের সাহায্য। এটা আমার কাছে মনে হয় এটাও একটা বড় মানে বেশি মনে হচ্ছে, কারণ প্রাইভেট সেক্টর মুভ করতেছে না, প্রায় স্থবির। তো সরকারি শুধু নিজে 13% জিডিপি 13% বিনিয়োগ করে এটাকে উপরে নিতে পারবে, খুব বেশি উপরে নিতে পারবে, এটা আমার বিশ্বাস হয় না। সেই জন্য যদি পারে সাহায্য হয়, তাহলে অবশ্যই ট্যাক্স কালেকশন বাড়বে বা এটা কাছাকাছি পারবে। আর যদি ইকোনমি যদি ওই 3.5 থেকে 4.5-এর মধ্যে আবদ্ধ থাকে জিডিপি গ্রোথ রেট, তাহলে ট্যাক্স কালেকশন এই লক্ষ্যমাত্রা দূর হবে। তো সব কিছু মিলিয়ে সব সেক্টরকে অ্যাড্রেস করেছে উনি।
এটা 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 ভালো কথা। আমি পরে ওটা বলার জি, সুযোগ পাবো। আসছি আপনার কাছে প্রফেসর এনামুল হক, একটু আপনার কাছ থেকে বলছি এই বাজেটের সবচেয়ে শক্তিশালী দিক কি আর সবচেয়ে দুর্বলতম জায়গা? বাজেটের আমার কাছে মনে হচ্ছে যে একটা প্যারাডাইম শিফট হয়েছে এই বাজেটে। সেটা হচ্ছে সরকার, যেটা হয়তো আমরা অনেকে আশা করিনি, বা সরকার অনেক বিষয়ে স্পষ্ট হয়েছে। যেমন ধরেন এক্সাম্পল যদি বলেন, সরকার কোথায় কোথায় ছাড় দেবে পরিষ্কার হচ্ছে। এই প্রথম আমরা বাজেটে পাচ্ছি 60টা প্রোডাক্টে, 60 প্রোডাক্টে আমরা ভ্যাট নেব না। এই যে স্পষ্ট করা যে এই জায়গায় আমরা ভ্যাট নেব না, এবং এগুলো ভালো লক্ষণ এই সেন্সে যে আমরা বোঝার চেষ্টা করছি ইকোনমিক গ্রোথটা, যেটা স্যার বলেন খুব ইম্পর্টেন্ট, যে ইকোনমিক গ্রোথটা যদি না থাকে তাহলে বাজেট বাস্তবায়ন করা ডিফিকাল্ট হবে। তো বাজেট বাস্তবায়ন করতে গেলে কী লাগবে? প্রথম কথা হচ্ছে ইকোনমিতে যেন ইনভেস্টমেন্ট হয়। সেই জন্য তারা বেশ কিছু সেক্টরে বলছে যে আমি ইনভেস্টমেন্ট ট্যাক্স কমাচ্ছি, ভ্যাট কমিয়েছে, এমন অনেক সেক্টর আছে। আপনি এগ্রিকালচার একটা মেজর ইস্যু আমরা অনেক দিন ধরে বলে আসছি, বিশেষ করে বাংলাদেশের এই মুহূর্তে এগ্রিকালচারাল আগামী নভেম্বরে যে প্রোডাকশন হবে গ্লোবালি, কস্ট অফ প্রোডাকশন প্রায় ডাবলের কাছাকাছি হয়ে যাচ্ছে বিকজ অফ দ্য ওয়ার। তখন প্রত্যেকটা এগ্রিকালচার কমোডিটির দাম বাড়বে। সেটা চিন্তা করে অনেকগুলো এগ্রিকালচারে ছাড় দেওয়া হয়েছে। যে ছাড়গুলো, এগুলো আসলে অনেকটা স্পষ্ট করা হচ্ছে, লুকিয়ে ছাপিয়ে না, মানে বলা হচ্ছে যে আমি এটা দেবো। সো এটা একটা পজিটিভ দিক। দ্বিতীয় পজিটিভ দিক আমি যেটা দেখছি সেটা হচ্ছে সরকার বলছে যে আমি কিছু, মানে আমি বাজেটটাকে এক বছরের বললেও এটা এক বছরের বাজেট না। আমরা অনেকগুলো টার্গেট দিচ্ছি, লম্বা টার্গেট। আমরা ভাগ করছি ইকোনমিকে, যে এখন এটা রিকভারি পিরিয়ড এই বছরটা, তারপরে বলছি রেস্টোরেশন, তারপরে অ্যাক্সিলারেশনে যাচ্ছি। এই যে স্ট্র্যাটেজিগুলো, এগুলো লিঙ্কড। স্যার যেটা বলেন ইম্পর্ট্যান্ট, যে 6.5% গ্রোথ রেট অ্যাচিভ করা আমার কাছে অতটা ডিফিকাল্ট হবে না। কেন বললাম? যে আমার বেস তো ছোটো। আমার যেহেতু গত কয়েক বছর ইকোনমিটা ছোটো এসেন্সে যে অত রকম গ্রো করে না, এটার 6.5% আর একটা গ্রোথ ইকোনমির 6%-5% ডিফারেন্ট। আমি একটু ইন্টারভিউ করি, এটার জন্য তো মিনিমাম জিডিপির 32% বা অর অ্যাবাভ ইনভেস্টমেন্ট দরকার। হ্যাঁ, সেটা যেহেতু প্রাইভেট সেক্টর সেখানে আসছি স্যার, সেখানে আসছি। মানে এখন এটার জন্য আসলে যেটা দরকার, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইকোনমিতে আনতে হবে, এবং পাবলিক ইনভেস্টমেন্টের চেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রাইভেট ইনভেস্টমেন্ট আনা। সো এটা হচ্ছে গভর্নমেন্টের প্রথম স্ট্র্যাটেজি, এবং সেটা অ্যাটলিস্ট স্পষ্ট আছে যে আমি এটা করতে চাই। পারবেন কি না সেটা ডিপেন্ড করবে আরও অনেক সেক্টরের উপরে, যেটা স্যার একটা বলছেন। আমি অন্যদিকে বলবো যে আমার ব্যাংকিং সেক্টর যদি পরিষ্কার না থাকে, মানুষের আস্থা না থাকে, তাহলে প্রাইভেট সেক্টর আগাবে না। আবার ব্যাংকিং সেক্টর যদি আমার বিজনেসের চেয়ে বেশি প্রফিটেবল হয়, তাহলে সবাই মিলে ব্যাংক দেবে, ইনভেস্টমেন্ট করবে না। সুতরাং ইকোনমির এই ব্যালেন্স থাকতে হবে, এবং এই ব্যালেন্সটা যদি স্পষ্ট না হয়, এটা ইম্পর্টেন্ট বোঝা। দ্বিতীয় জিনিস হচ্ছে, এই গত কয়েক বছরে আমরা একটা বুঝতে পারছি যে সরকার পরিবর্তনের সাথে রাজনীতিবিদ কেন ব্যবসায়ীরাও নানাভাবে বিপর্যয়ের মুখে পড়েন। সেই অর্থে সরকারকে একটা রুল অফ ল আনতে হবে, যাতে করে ব্যবসায়ীরা লং টার্ম চিন্তা করে ইনভেস্টমেন্টটা করতে পারে। এখন যদি রুল অফ নন অ্যান্ড ফেভারিটিজমে থাকে, তাহলে সরকার পরিবর্তনের সাথে সাথে তারা বিপদে পড়বে। সেজন্য রুল অফ লর মাধ্যমে যদি আনা হয়, এবং সেটা অ্যাটলিস্ট বলা হচ্ছে, বা বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে আমি রুল অফ ল মেনটেন করব। সুতরাং আমি মনে করি এইগুলো স্পষ্ট করাটা ইম্পর্টেন্ট। কার্যকর করতে গেলে যদি এখানে কোনো ফেভারিটিজম আসে, নেপোটিজম আসে, যেগুলো আমরা আমাদের সমাজে দেখতে পাই, তাহলে ডিফিকাল্ট হবে ইকোনমিকে মুভ করা। আমি স্যারের সাথে এগ্রি করি যে এগুলো মুভ করতে গেলে ইউ হ্যাভ টু বি ফেয়ারনেস তৈরি না করলে, ভালো গভর্নেন্স যদি না থাকে, সরকারের যদি অ্যাকাউন্টেবিলিটি না থাকে, যে আমি ভুল করলাম কিন্তু কেউ কিছু বললো না, সবাই বুঝলো কিন্তু কেউ কিছু বললো না, এগুলো ইম্পর্টেন্ট। এই দিকগুলো আমরা আশা করব সরকার এবং অর্থমন্ত্রী নিজেও এটা স্পষ্ট করবেন। আমরা সময় ধরেও অন্যান্য দিক নিয়েও আলোচনা করব, কিন্তু যেহেতু আপনারা দুজন আছেন, আমি স্পেসিফিক আপনাদের নিজস্ব ফিল্ডে একটু আলোচনা করতে চাই। পুঁজিবাজার, এটা বলা হচ্ছে যে এটা অর্থমন্ত্রীর মধ্যে উনি মানে এটারই অংশ ছিলেন বা আছেন। ওনাকে এটা বোঝানোর কোনো আমি খুব বেশি দরকার মনে করি। উনি বারবার বলেছে পুঁজিবাজার হবে ক্যাপিটাল সংগ্রহের জন্য বা ব্যবসায় পুঁজির জন্য ফার্স্ট অ্যান্ড লাস্ট সোর্স, নট দ্য ব্যাংকিং। এবং
কিন্তু সে ব্যাপারে মানে ওনার আইডিয়া ক্লিয়ার আছে, কিন্তু এগুলা আমি মনে করি আর কি এই পর্যন্ত এই যে ট্যাক্স রিলেটেড কোনো রিলিফ দেওয়া হয়নি, বরং উল্টা বাড়ানো হয়েছে। একটা এক্সাম্পল দিই, বিনিয়োগকারীদের সেকেন্ডারি মার্কেট থেকে যদি শেয়ার কিনে তাহলে একসময় 15 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স রিবেট পায়, সেটা বোধহয় কমানো হয়েছে, এবার 7.5 প্রপোজ করছে। তো এটা উল্টা দিকে যাচ্ছে, মানে আপনি একদিকে বলতেছেন আমি পুঁজিবাজারকে পার্টিসিপেটরি করব, মানুষের কাছে নিয়ে যাবো উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, অন্যদিকে ট্যাক্স অথরিটি উল্টা দিকে যাচ্ছে। আরেকটা উদাহরণ দিই, ডিভিডেন্ড ইনকাম থেকে ইনস্টিটিউশনাল ইনভেস্টার তারা লাইক ব্যাংকিং কোম্পানি ডিভিডেন্ড ইনকাম, আমি আবারও বলতেছি ইনস্টিটিউশনাল ইনভেস্টার লাইক ব্যাংকিং কোম্পানি আর ইন্স্যুরেন্স কোম্পানি তারা দিত 20% ট্যাক্স, এবার সেটা 37.5 করা হয়েছে প্রপোজ। আরেকটা কথা, বাংলাদেশ ব্যাংক ঈদের কয়েকদিন আগে 2 দিন আগে 2000 কোটি টাকা লাগতে হবে ব্যাংকের পেড আপ ক্যাপিটাল, এবং 2000 কোটি টাকা হওয়ার পরেও 30%-এর বেশি ক্যাশ ডিভিডেন্ড দেওয়া যাবে না। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই, এই গ্লোবাল প্র্যাকটিসটা কি? সব ব্যাংকের কি পৃথিবীতে এই মিনিমাম একটা থ্রেশহোল্ড দিয়ে দেওয়া হয়েছে, রেগুলেটর করে দিয়েছে? পৃথিবীতে অনেক ভালো ব্যাংক আছে যেগুলো ছোট ব্যাংক, বাট দে আর ডুইং ভেরি গুড। কোনো ব্যাংকের যদি এনপিএল কম থাকে, এনপিএল মানে নন পারফর্মিং লোন, ব্যাড লোন, তার ক্যাপিটাল এডিকেসি রেশিও যথেষ্ট ভালো, রিস্ক রিলেটেড অ্যাসেট এই কোয়ালিটির দিক দিয়ে সে পক্ষে আছে, তাহলে ওই ব্যাংকের শেয়ার হোল্ডার্সদেরকে মানে ম্যানেজমেন্টকে কেন শেয়ার হোল্ডার্সদেরকে যারা হচ্ছে বিনিয়োগকারী, অধিকাংশ সাধারণ বিনিয়োগকারী, ক্যাশ ডিভিডেন্ডের উপরে ক্যাপ দিয়ে দেওয়া হবে? এই যে বাংলাদেশ ব্যাংকের এই পলিসি অ্যান্ড ইন সাম কেসেস এনবিআর এর উল্টা পলিসি, এগুলা অর্থমন্ত্রী মহোদয় এবং বৃহত্তর অর্থে সরকারের উদ্দেশ্যকে কিন্তু ব্যাহত করতেছে। কারণ এগুলো হচ্ছে, এগুলো দেখলে মানুষ ভয় পেয়ে যায় যে আমি শেয়ার বাজারে বিনিয়োগ করবো, আমার উপর এক্সট্রা ট্যাক্স আসতেছে। তো লোক তো এই জন্য উনি অর্থমন্ত্রী মহোদয় এটা মেন করতেছে যে শেয়ার বাজারটা, ক্যাপিটাল মার্কেটটা ব্রড বেস করবে, পার্টিসিপেটরি করবে। আমরা দেখতে চাই, আমি যতখানি গিয়েছি প্রাইভেটলি যখনই সম্ভব হয়েছে অন্যান্য সবাইকে বলেছি যে আপনাদেরকে শুরু করতে হবে। শুরুটা কি আমি বলি, দুটা জিনিস। ক্যাপিটাল মার্কেট ভালো করতে হলে এখানে বিস্তৃতি নেই, মানে ইয়াতে ওই প্রেজেন্টেশনে এটা বিস্তৃতিটা হচ্ছে দুটা জিনিস। একটা হচ্ছে নিউ কোম্পানি কোয়ালিটি স্টক আনার জন্য করতেই হবে, কারণ এখন যেটা আছে এটা কোনো শেয়ার বাজার না, কোনো ক্যাপিটাল মার্কেট না, এখানে কোয়ালিটি স্টকের সংখ্যা কমতে 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 কত 40-50-এর মধ্যে চলে আসছে। আচ্ছা, এগুলো এক কথা, কোয়ালিটি স্টক। তো হুইচ আর দ্য কোয়ালিটি স্টকস, সেটা গত 2 বছর যাবৎ আইডেন্টিফাই করা হয়েছে। সরকারের ওনারশিপে কিছু আছে, মাল্টিনেশনাল কোম্পানি কিছু আছে, আর বিগ ইন্ডাস্ট্রিয়াল হাউস ওদের কাছে আছে। এখন কথা হচ্ছে মাল্টিনেশনাল কোম্পানি, তারা আমি 2-1টা মিটিংয়ে ছিলাম, তারা বলতে চায় যে আমার তো ক্যাপিটাল দরকার নাই। কিন্তু আমরা তখন প্রশ্ন তুলেছি যে পৃথিবীতে অনেক দেশে ক্যাপিটাল দরকার হয় না মাল্টিনেশনাল কোম্পানি, কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকে কিছু না কিছু পেড আপ ক্যাপিটাল, মানে ক্যাপিটাল অফলোড করতে হবে, জনগণের কাছে বিক্রি করতে হবে। এটা তো সেটা অর্থ মন্ত্রণালয়কে সেটা সিরিয়াসলি দেখতে হবে যে তারা চাচ্ছেটা কি। তারা যদি কিছু ইনসেন্টিভ চায় ট্যাক্স রিলেটেড অর আদারওয়াইজ, আমার কাছে মনে হয় বিবেচনা করা যেতে পারে। আর তারা যদি না আসে, একটা পানিশমেন্ট সিস্টেম থাকা উচিত। এটা অর্থমন্ত্রী মহোদয়কে, এটা বাজেট তো বোধহয় 30 তারিখে পাস হবে, এটা জুলাই আগস্টের মধ্যে ওনাকে উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে যদি রেজাল্ট দেখাতে হবে, আচ্ছা সরকারের কাছে অনেকগুলো ভালো কোম্পানি আছে, এগুলো বসে থাকা তো মানে হয় না, ডাইরেক্ট লিস্টিংয়ে বিক্রি করা যায়। ডাইরেক্ট লিস্টিং মানে হচ্ছে আইপিও, ওই ঝামেলাতে যাইতে হয় না। ওই ডাইরেক্ট লিস্টিং করলে ডিমান্ড সাপ্লাইয়ের মাধ্যমে প্রাইস ডিসকভারি হবে, কিছু ইনফরমেশন ইনভেস্টরদেরকে দিতে হবে, সেটা সরকার অনেক টাকা পেয়ে যাবে। এই যে ঘাটতি বাজেটের কথা নিয়ে, ঘাটতি বাজেট নিয়ে আমরা এত শঙ্কিত, কারণ সামনে সুদ পেমেন্টের অব্লিগেশন অনেক বেড়ে যাবে, তখন ইনফ্লেশন হবে। ইনফ্লেশন ইচ্ছা করলে বন্ধ করে রাখতে পারবে না, নিচের দিকে রাখতে পারবে না। একমাত্র ইনফ্লেশনকে মানে যদি কন্ট্রোলে রাখতে হয়, সাথে সাপ্লাই করতে হবে, সাপ্লাই লাইনকে প্রপার করতে হবে, মানে উজ্জীবিত করতে হবে। তো সেটা তো প্রাইভেট সেক্টর থেকে আসবে। এখন
এখন বলতে পারো যে এখন তো প্রাইভেট সেক্টর আসতে আমাদের ইকোনমিক সায়েন্স ডক্টর এনামুল জানেন, আমাদের ইকোনমিক সায়েন্স একটা জিনিস শিখাই দিছে যে যখন প্রাইভেট সেক্টর ঘুমিয়ে থাকে, ওরা এগো না, তখন সরকারকে উদ্যোগ নিতে হয়, লিড নিতে হয়, সরকারকে বাড়াতে হবে, প্রজেক্ট ফাইন্যান্সিং না আদারওয়াইজ অলসো ওই ট্যাক্স কনসেশন দিতে হবে। একবার যদি প্রাইভেট সেক্টর যদি দেখে যে ইকোনমি ইজ মুভিং আপ 4.5 5.5-এর দিকে চলে যাচ্ছে, দেন দে উইল কাম ফরওয়ার্ড। এখানে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, আমরা কেন সুদের হারটা এখনো এত উপরে রেখেছি? মানে হয় না। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেপো রেট, রেপো মানে পলিসি রেট 5, আর আমাদের হচ্ছে 10 হলে এটার সঙ্গে 4 যোগ করেন ওই স্প্রেড, তাহলে 14-15 হচ্ছে সুদের হার। এত সুদ দিয়া ব্যবসা করা যাবে না। আর অন্যদিকে কর্পোরেট ইনকাম ট্যাক্স, সারচার্জ, এক্সট্রা ট্যাক্স, এগুলো দেখা হোক আমাদের ট্যাক্স রেটটা রিজিমটা অবস্থা কি। ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, কম্বোডিয়া, ভিয়েতনাম এগুলোর থেকে আমাদের হাই রেট। তো এখন কে এখানে বিনিয়োগ করতে আসবে এত এত হাই রেটে ট্যাক্স দিয়া? আচ্ছা, এগুলো এক কথা। দেন অনলি ওই যে যেটা আমি আগে বলেছি যে জিডিপির মিনিমাম 30-32% লাগবে বিনিয়োগ। এটা মোস্টলি আসতে হবে, 2/3 আসতে হবে প্রাইভেট সেক্টর থেকে, 1/3 সরকার থেকে আসবে। তো সরকারটা লিড যদি দেয় অ্যাট দ্য এন্ড অফ দিস ইয়ার, আশা করি সুদের হারটা যদি কমিয়ে দেয় এবং ওরা যদি দেখে যে থিংস আর মুভিং ইন এ পজিটিভ ওয়ে, আমি আশা করি প্রাইভেট সেক্টর এগিয়ে আসবে। এখানে আমি আরেকটা কথা বলতে চাই, সামটাইমস আমি একটু যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এই যে 6,000 কোটি টাকা, 60,000 কোটি টাকা ওই কি যিনি বন্ধ কলকারখানার জন্য, আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি 60,000 কোটি টাকা যখন যাদেরকে দিচ্ছেন, এরা 200 কোটি টাকা বা আরো বেশি বয়স আর কম পেতে পারে, এরা কি টাকাটা ইউজ করবে? সবাই কি? কেউ কেউ করবে যারা জেনুইন ভালো ইন্ডাস্ট্রিয়ালি ভালো বিজনেসম্যান, কিন্তু এটা এনশিওর করবেন কিভাবে? তারপরে তাদেরকে দেওয়া হচ্ছে 7.5%। ইকোনমিক সায়েন্স বলে যে আপনি একই মার্কেটে এত সুদে মানে এত পার্থক্য বা ডিসক্রিমিনেশন, এক জায়গাতে 15% দিবেন আর জায়গাতে 7.5% দিবেন। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি যে আপনি যাদেরকে 200 কোটি টাকা দিলেন, ওরা যদি ইন্ডাস্ট্রিটা না চালিয়ে ওই এটা দিয়ে সরকারি বন্ড কিনে, তাহলে 12.5 পাবে, যে বসে বসে আপনার টাকা তারা ব্যবসা করলো। এটা কি কাম্য? আমি ইনস্টেড অফ দিস, আমাকে একজন বলতে চাইছে, স্যার একটা কারখানা দেখলাম চালু আছে, এখন বন্ধ হয়ে গেছে ওই সরকারি টাকা পাওয়ার জন্য। যে এগুলা আমি এটা অপোজ করতেছি, এই জন্য এটা ডিস্টরশন হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের উচিত হবে সুদের হারটা কমিয়ে দেওয়া, মানে ইউনিফর্ম করা। তাহলে হবে কি, সবাই যারা জেনুইন ব্যবসায়ী বা যারা ইন্ডাস্ট্রিয়াল লোন নিতে চায় তারা নিবে, আর বাদ বাকিটা তো আমাদের শেয়ার মানে ক্যাপিটাল মার্কেটের দরজাটা এবার করি। আচ্ছা, ক্যাপিটাল মার্কেট সম্বন্ধে আমি আরেকটা কথা বলতে চাইছি, যেটা অতটা বেশি ডিসকাসড হয় না আমাদের ইকোনমিস্টদের সার্কেলও, সেটা হচ্ছে সিকিউরিটাইজেশন অফ দ্য অ্যাসেট বলে। মানে এই যে পদ্মা ব্রিজ একটা এক্সাম্পল, সেটা যে আপনি করলেন 30,000 কোটি টাকা খরচ করি, সেটা একটা ক্যাশ ফ্লো হচ্ছে না, ইনকাম হচ্ছে, তো এটার এগেনিস্টে 10-12-15 বছরের জন্য ওই বন্ড ইস্যু করা যেতে পারে। মানে মানুষ তো 90% পাইলে খুশি, আর যদি ইসলামিক বন্ড ইস্যু করতে চান সুকুক, তাও পারা যায়, ওটা মানুষ লুফে নেবে, তখন সরকার একসাথে অর্থ পেয়ে যাবে। এভাবে বহুত আছে সরকারি স্থাপনা, ইভেন ঢাকা এয়ারপোর্ট। আচ্ছা, আমরা যদি কালেকটিভলি গরিব থাকতে চাই, পৃথিবীর কেউ আমাদেরকে ধনী করতে পারবে না। আমাদের নিজস্ব কিছু ইনেকশন এবং ব্যাড পলিসির কারণে আমরা উই আর রিমেনিং পুয়ার। যে ঢাকা এয়ারপোর্টে 3rd টার্মিনাল কেন 2 বছর বসে থাকতে হবে বলো? এটার এই বসে থাকার জন্য কত হাজার কোটি টাকা আমাদের খরচা গেছে। চিটাগাং পোর্ট সম্বন্ধে আমি বলি, চিটাগাং পোর্টের ইফিসিয়েন্সি লেভেল কত? ইট শুড বি কম্পেয়ার্ড উইথ দ্য রিজিওনাল পিয়ার্স। তো ওটা যদি মনে করেন যে ওই ডিপি ওয়ার্ল্ডকে নাইবা দিলেন, আরেকটাকে দেন, অথবা ফ্রেশ টেন্ডার আহ্বান করেন, কিছু না কিছু তো করতে হবে। 12 দিন লাগবে জাহাজ খালাস করতে, অন্যখানে যেখানে 4 দিন লাগে, আরো কম লাগে। তো এগুলো অ্যাড্রেস করতে হবে। যদি ওই যে শেয়ার বাজারে যদি আমি ওই বলেছি প্রাইভেটলি যখন মিট করি যে 1-2টা করে শুরু করেন বিক্রি করা, মানুষ তখন বিশ্বাস করে। আপনি অনেকদিন ধরেই বলছেন। জি, প্রফেসর হক, এই বিষয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে বা কোনো ইনপুট থাকলে আপনি অবশ্যই দেবেন, কিন্তু আমি আপনার কাছে স্পেসিফিক্যালি বুঝতে চাই, আমরা সবাই জানি যে জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকি, তার মধ্যে বাংলাদেশ অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ, এবং সামগ্রিকভাবে পরিবেশকে এই বাজেটে কীভাবে অ্যাড্রেস করা হয়েছে?
পরিবেশকে আমার যা মনে হচ্ছে একটাই হচ্ছে সোলার ইভি ইলেকট্রিক ভেহিকল, এটাই একমাত্র পজিটিভ যেটা আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ সরকার বলছে যে আমি ইলেকট্রিক ভেহিকল চালাবো। এটাকে পরিবেশের জন্য হয়েছে নাকি তেলের জন্য হয়েছে, দ্যাট ইজ এ কোয়েশ্চেন, বাট ইটস এ গুড স্টেপ। এটার উপরে যদি আমরা মনে করি এটাই একমাত্র পরিবেশ বান্ধব কাজ তাহলে ভুল হবে, কারণ সোলার দিয়ে আপনি 24 আওয়ার্স চালাতে পারবেন না। আপনি যদি একটা ইন্ডাস্ট্রিকে বলেন, আমাদের ইন্ডাস্ট্রিগুলোর কস্ট এফিসিয়েন্সি চিন্তা করবেন, এরা একদিকে বিদ্যুৎ নিচ্ছে সরকারি বিদ্যুৎ বিভাগ থেকে, আরেকদিকে নিজেদের জন্য একটা জেনারেটর আছে। এখন আপনি তাদেরকে আবার 3 নাম্বারটা ইউজ করতেছেন, বলছেন সোলারও রাখো জেনারেটরও রাখো, আমার বিদ্যুৎও লাগবে। সো এটা ইম্পর্টেন্ট বোঝা। তবে প্রাইভেট সেক্টরে বেশ করে ইন্ডিভিজুয়ালি আমাদের বাসা বাড়িতে সোলারের ব্যবহারটা বাড়বে। সরকারের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট হবে এরপরে বোঝা, সেটা হচ্ছে এই সোলারের ব্যবস্থার ফলে সন্ধ্যার সময় বিদ্যুৎ বিভ্রাট ঘটবে। কেন ঘটবে? কারণ সন্ধ্যার সময় সবাই বাড়ি যাবে, সবাই তার গাড়ি চার্জে বসাবে, এবং গরমের দিনে শুধু গাড়ি চার্জে বসাবে না, তার সাথে এসিও চলবে। সুতরাং সেই হিসাবে আরেকটা স্ট্র্যাটেজিক ডিসিশন আসতে হবে। সো আমি মনে করি ডিসিশনগুলো চিন্তা করবো, বাট ইটস এ গুড স্টেপ। আমি এখনও মনে করি না যে সোলার দিয়ে, শুধু সোলার দিয়ে শহর অঞ্চল বিশাল উপকার হবে। কারণ এই কারণে বলছি যে ইভেন যাদের হাতে সোলার টেকনোলজি তারাও 25% পর্যন্ত রিচ করতে পারে না, এটা কিন্তু বোঝা উচিত। বাট আমরা যদি 20%ও যাই, দ্যাট ইজ এ গুড এনাফ। আমাদের হাতে টেকনোলজিটা নাই, পুরোপুরি ইম্পোর্টেড টেকনোলজি দিয়ে কাজ করছি, সুতরাং এটা একটু চিন্তা করা উচিত। তার সাথে আমাদের দেশে আমি মনে করি কিছু গবেষণা দরকার, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো আছে, যাতে আমরা দুটো কাজ করতে পারি। একটা হচ্ছে নদীর স্রোতকে ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা। নদীর স্রোতে আপনি যদি প্যাডেল দেন তাহলে দেখেন ঘুরতে থাকে, এটাকে ব্যবহার করা। এবং আমাদের যে সমস্ত নদী এখানে সব যদি নদীর নাব্যতা থাকে, প্রায় 3000 কিলোমিটার নদী আছে আমাদের, সারা বছর চলে। সুতরাং এইটাকেই ব্যবহার করা একটা। দ্বিতীয় ব্যবহার করার উপযুক্ত জিনিস হচ্ছে, আমরা যাচ্ছি ভুল পথে, সেটা হচ্ছে আমরা যাচ্ছি উইন্ডে। উইন্ড বাংলাদেশে সাকসেসফুল হয় নাই। যেটা হবে সেটা হচ্ছে ওয়েভ তো না, টাইডাল এনার্জি। আমার পানি যখন সমুদ্র থেকে উপরে উঠে তখন প্যাডেল নাড়াতে পারে, আবার যখন নামে সেটাও নামাতে পারে। এই যে জোয়ার ভাটা, এটাকে ব্যবহার করা। এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমাদের মতো 6 ফিট জোয়ার ভাটা হয় না। যেহেতু হয় না, তাদের কাছে এটা কী বলা যাবে, আকর্ষণ কম। আমি এগুলোতে এখন গবেষণা করে আমাদের ব্যবস্থা নেওয়া উচিত, এটা একটা ইম্পর্টেন্ট। আমাদের দ্বিতীয় যেটা আমার কাছে মনে হচ্ছে, আমরা যত ইন্ডাস্ট্রিয়ালাইজড হব, আমাদের নদী নালা এগুলো কিন্তু আরও বেশি দূষিত হবে, এবং আমাদের অলরেডি দূষিত জানি আমরা, কিন্তু আরও হবে। সুতরাং টেকনোলজির ক্ষেত্রে আমরা যেন আর একটু কে বলা যায় এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি টেকনোলজি আনি, সেটার জন্য কিছু কিছু জায়গায় কর মওকুফ করা হয়েছে, সেটা একটা ভালো জিনিস, কিছু কিছু ব্যবস্থা হয়েছে, কিন্তু এটা ইম্পর্টেন্ট আমাদের বোঝা। তৃতীয় জিনিসটা আমি একটু কশনারি বলবো, যেমন ধরেন আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে যেগুলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। দেখা উচিত যে এই সমস্ত এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্রফিটেবল কিনা। আমাদের ইম্পর্টেন্ট বোঝা উচিত যে আমাদের দেশে আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি গার্মেন্টস ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলছি। পৃথিবীতে আর কোনো জাতি এত বেশি করে নাই। কিন্তু এটা করতে গিয়ে আমরা যদি, আমার কাছে যেটা ভয়টা হয় সেটা হচ্ছে আমরা পুরোপুরি বাইরের টেকনোলজি নির্ভর। আমি মনে করি যেটা উদ্যোগ দেওয়া উচিত, এবং এখানে গবেষণা এবং মানুষের ইনোভেশনকে সাহায্য করা, যে তুমি ইনোভেট করো। সো দেশীয় টেকনোলজিটা আনার জন্য যে ইনোভেশন, সেটা আনা উচিত। কিছু কিছুটা আছে, ক্রিয়েটিভ ইকোনমির কথা আছে, রিসার্চের ফান্ডিংয়ের কথা আছে, কিছু কিছু জিনিস আছে, কিন্তু এগুলোকে জোর দেওয়া উচিত। আমি কেন বললাম যে আমি আশা করি না যে এই বছর বাজেটে এমন কিছু সরকার করবে যে কালকেই আমি ইমপ্রুভ করে ফেলবো। বাজেটের স্টেপিংটা হচ্ছে যে আমি এই বছর থেকে আগামী 5 বছরে কিছু কিছু স্টেপ নিচ্ছি, যে টার্গেট করি, যেটাই প্রথমবার আসলো বাজেটে, যে আমরা এখন টার্গেট দিচ্ছি, আমরা ইনকাম ট্যাক্সের 5 বছরের রেট দিয়ে দিচ্ছি, আমরা ইন্ডাস্ট্রিকে বলছি আমরা এই জায়গায় যাব। সো এই যে জিনিসগুলো, এটাকে ইমপ্রুভ করা ইম্পর্টেন্ট, এবং এটা যদি টার্গেটেড থাকে, সেই টার্গেট বাস্তবায়নটা ইম্পর্টেন্ট, যে আসলে কে বাস্তবায়ন করবে। বাস্তবায়নটা যদি পরিষ্কার না থাকে, তাহলে দেখবেন যে আমরা টার্গেট বলছি, তারপরে দোষটা হয়তো ট্রাম্প সাহেবের উপরে দিয়ে দেব, অথবা ইউক্রেনের উপর দিয়ে দেব। এটা যেন না হয়, আমি মনে করি সেটা খুব ইম্পর্টেন্ট। জি, প্রফেসর আবু আহমেদ, এই প্রসঙ্গে যদি আপনার কোনো মতামত থাকে, কারণ একই সঙ্গে হেলথে যাওয়ার আগে আমি একটু, যেহেতু আপনি বিনিয়োগ নিয়ে কথা বলছিলেন, সো আপনি কি, আপনার কাছে মনে হচ্ছে কিনা যে বাজেটে বিনিয়োগ বাড়াবার কোনো পদক্ষেপ
আরেকটা বিষয় হচ্ছে যে ব্যাংকিং, যেটা ডক্টর হক বলছিলেন যে এই যে নেপোটিজমের কথা নানা ক্ষেত্রে কিভাবে আমরা দেখি যে পলিটিসাইজেশনের কিভাবে ব্যাংকিং খাতটা আসলে একটা ভঙ্গুর অবস্থা, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং এই যে খেলাপি ঋণের যে সংকট দীর্ঘদিন ধরে সমাধান করা যাচ্ছে না, সেটা কত বড় ঝুঁকি এবং সেখানেও কোনো দিক নির্দেশনা পাওয়া যাচ্ছে কিনা? 40,000 কোটি টাকা বোধহয় অর্থমন্ত্রী মহোদয় প্রপোজ করেছে রিক্যাপিটালাইজেশন অফ দ্য ব্যাংকস, ফেইলিং ব্যাংকস। এটার মধ্যে বোধহয় ওই 5টা সম্মিলিত যেটা নাম দিয়েছে সেটা, সেই 5টা এর বাইরেও আছে, এগুলো চলবে না। মানে তারা দে লস দ্য ক্যাপিটাল, ডিপোজিটার্স মানি, ডাকাতি করে নিয়ে গেছে। নাও উই আর বিং আস্কড ট্যাক্স পেয়ার যে ইউ পে দিস অ্যামাউন্ট অফ মানি। ওর দুঃখজনক, এতে টাকা গেল কই? এই ডিপোজিটার্স মানি ধারে ধারে ঘুরতেছে। সামবডি টুক ইট অ্যাওয়ে ইলিগেলি এবং একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের মাধ্যমে। সেটা বিভিন্ন ব্যাংক থেকে হয়েছে, কয়েকটা ব্যাংক ছাড়া। তো এখন আমাদেরকে বলতেছে যে আপনারা 40,000 কোটি টাকা দেন। আচ্ছা, এইগুলো একটা কথা। আরেকটা কথা, লিজিং কোম্পানির 60% 70% চলবে না, এগুলো হাইড করার কিছু নাই। ব্যাংকিং কোম্পানির 60% চলবে না, এগুলোকে চালাতে গেলে আরও বেশি সরকারের মানে থেকে কোষ থেকে, সরকারি থেকে, কোষাগার থেকে অর্থ দিতে হবে। তো প্রাইভেটলি ওন ব্যাংক বাট সরকার দিচ্ছে অর্থ, এটা হয় কোনো দিন? সুদী ব্যাংকের মধ্যে আরও কয়েকটা চলবে না। ইসলামী ব্যাংক সম্বন্ধে আমি একটা কথা বলতে চাই। আমি মনে করি এটাতে প্রথম কথা, এটাতে ইসলাম থাকতে হবে। এটা ফেথ বেসড ব্যাংক, ফেথ বেসড, এটা সবার জন্য ব্যাংক না। আরেকটা হচ্ছে যাদেরকে বিশ্বাস করে ডিপোজিটার্স, তাদের হাতে থাকা ভালো। কারণ ব্যাংকটা ভালো চলতেছে কিনা সেটা না দেখবেন, হসপিটালটা ভালো চলতেছে কিনা সেটা না দেখবেন, কোম্পানিটা ভালো চলতেছে সেটা না দেখবেন। এটা মিস্টার অমুক এভাবে চিন্তা করা উচিত না, অমুকের আমরা নিউট্রালি দেখা উচিত। ইসলামী ব্যাংক ভীষণ বড় ব্যাংক, কিন্তু 3-4টা সমান ব্যাংক। খোদা না কাছে এটা ফেল করলে তো হু উইল পে দ্য ডিপোজিটার্স মানি? আপনি এই 5টা কেনা 40,000 কোটি টাকা দিচ্ছেন, আর যদি ওটা ফেল করে ওটা প্রায় 1.5 লক্ষ কোটি টাকা। আইনে কি আছে এরকম বাধ্যবাধকতা যে ডিপোজিটারদের সব টাকা ফেরত দেওয়া যাবে? ব্যাংক কোলাপস করলে কত টাকা? আই গট ইউর পয়েন্ট। বিদেশে যেটা আছে সেটা হচ্ছে লোকালাইজড ব্যাংক থাকে, যে আবার ন্যাশন ওয়াইড, কিন্তু সেটা ইন্স্যুরেন্স কাভারেজ থাকে। এইখানে কোনো একটা ব্যাংক, ইভেন ফর দ্য ব্যাংক, হোয়াই ডিড ইউ রেস্কিউ ইট? ওই ডিপোজিটারদের কথা চিন্তা করে। এখানে তো ডিপোজিটার তো কোনো অন্যায় করে নাই, তো শেষ পর্যন্ত এইটা সরকারের কাঁধে নিতে হয়। আর যদি মনে করেন না প্রাইভেটলি করছে, ওটা ফেল করে দিয়েছে, শেয়ার হোল্ডারও কিছু পাবে না, ডিপোজিটার কিছু, সেটা কোনোদিন হয় নাই দেশে। সেই জন্য বলতেছি কোনো ব্যাংকের এত কিছু ব্যাংক বন্ধ করে দেওয়া উচিত ছিল আগে থেকে। আর এখন ওই যেগুলো যেভাবে অগ্রসর হচ্ছে এটা ঠিক আছে, ওই 5টা ব্যাংকের সরকারি মালিকানা নিয়ে ওটা তখন হচ্ছে, এটা কি এগুলো এমনি চলতো না। 5টা ব্যাংক বোধহয়, ওই এক্সিম ব্যাংকের কথা কেউ কেউ বলে যে এটা হয়তো চলতো, ওটা না 37% বা 27% ব্যাড লোন ছিল, অন্যগুলো তো ওই 77%। এটা যদি সরকারি মালিকানা রাখে তাহলে হয়তো একটা মানুষের কনফিডেন্স আসতে পারে, মানে এখানে টাকা, কিন্তু সেটাও যেহেতু এগুলো ইসলামিক, তো ইসলামিক কায়দে চালাইতে হবে, কথাটা হচ্ছে ওইখানে। তো এখন আমাদের টোটাল এই ব্যাংকিং সেক্টর কলাপস, বিমা কোম্পানি মানে কনফিডেন্স নাই, কারণ ওরা বিমা টাকা নেই কিন্তু অনার করে না। আপনি স্বাস্থ্য নিয়ে বলতে চাইছিলেন? স্বাস্থ্যটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য দুটোকেই এবার বরাদ্দ বাড়ানো হচ্ছে। এখানে টাকা বরাদ্দ অনেক হয়েছে, স্বাস্থ্যতে হচ্ছে, কিন্তু এগুলো মানে আমি তো ইউজের পক্ষে, মানে এগুলোর থেকে আমরা যে ইউজ করি উপকার পাবো, এটা পাচ্ছি কিনা। হ্যাঁ, 1 লক্ষ টাকা ব্যয় করি, আমরা পাচ্ছি 1,000 কোটি টাকার ওই উপকার, 1,000-এর উপকার, কিন্তু ব্যয়টা করতেছি ওই 100 টাইমস বেশি। তো সেটা তো হওয়া উচিত না। আমি যদি ইনএফিশিয়েন্ট হইতে শিক্ষকরা পড়াইলো না, তাদেরকে বেতন দিচ্ছি, কথার কথা। ডাক্তার সাহেব ইয়াতে আসলো না, তাকে বেতন দিয়ে পুষতেছি। হসপিটাল যন্ত্রপাতি দিলাম, সেটা খালি পড়ে রয়েছে। সর্বত্র যদি হয়, আমার কাছে মনে হয় ওইগুলো এনশিওর করা উচিত। বিশেষ করে শিক্ষা খাতে অনেক বরাদ্দ, হিউজ, এবং স্বাস্থ্য খাতে হিউজ অ্যামাউন্টের বরাদ্দ, কিন্তু এগুলোর যে ওই যে ইউজেস, প্রপার ইউজেস, সেটা কে দেখবে? সেটা নিয়ে আমাদের প্রশ্ন সবসময় থেকে গেল।
এই হলো আমার কথা। যে প্রফেসর এনামুল হক, আমি জাস্ট আমরা দেখছি যে সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের জন্য অনেক কিছু করা হয়েছে। আমার প্রশ্ন যেটা কি দারিদ্র্য মোকাবেলায় কতখানি কার্যকর হবে না, এটা একটা পলিটিক্যাল ইকোনমির পার্ট। আর একটা হচ্ছে যে মূল্যস্ফীতি আসলে মূল সমস্যা, বাজেটে ফ্যাক্টস ফিগার মানুষ সাধারণ মানুষ বুঝতে হচ্ছে না, বোঝার দরকারও নেই। তার জীবনে নিরাপত্তা আছে কিনা, স্বস্তি আছে কিনা, বাজারে গিয়ে আয়ের সঙ্গে সঙ্গতি রেখে ব্যয় করতে পারছে কিনা, এই প্রসঙ্গগুলো সেগুলো কতখানি অ্যাড্রেস করা হচ্ছে বলে মনে করছেন? বাজেট থেকে এখানে যেটা আছে, আপনি যদি সামাজিক সুরক্ষা দেখেন, আমরা একটা যেটাকে সবাই ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলছি, এটা মূলত যেখানে মহিলা প্রধান ফ্যামিলি তাদের জন্য, তার মানে এটার সংখ্যা কিন্তু 7-8% জনসংখ্যার এর মধ্যে সীমিত। আর বাকিগুলোর মধ্যে যদি খেয়াল করেন তাহলে দেখবেন অ্যালাউন্সেস খুব অল্প বাড়ানো হয়েছে, যেটা ছিল 700 সেটা এখন 1000 করা হয়েছে। সো ইটস এ ভেরি স্মল অ্যামাউন্ট। বাট লজিকটা যেটা মাথায় আসা উচিত সেটা হচ্ছে যে সামাজিকভাবে এই যে সুরক্ষাটা এটা দিতে গেলে সরকারের সক্ষমতা লাগবে। আমি যদি এখন বলি যে আমাদের 20% লোক দরিদ্র, সরকারের দক্ষতা নিয়ে তো অনেক বড় প্রশ্ন আছে এবং বাস্তবায়ন সক্ষমতা নিয়ে। সক্ষমতাটা ইম্পর্টেন্ট। এবং যদি আমি ভুল করি তাহলে যেটা হবে, আমরা এক্সপান্ড করতে চাচ্ছি, কতগুলো ভালো স্টেপ আছে, কিন্তু এই স্টেপগুলোকে যদি আমি মনে করি এগুলো 5 বছরে ইমপ্লিমেন্ট করা উচিত, আস্তে 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 বুঝে। অনেক ভুল থেকে আমরা শিখতে পারি। আপনি দেখবেন পত্রপত্রিকায় কোথাও কোথাও এই ভুলটা আসছে যে যাকে প্রথমবার আপনাদের ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছিল ভুল ধরা পড়ছে, এখন সরকার আবার রিট্র্যাক্ট করতেছে, বলছে না, একে দেওয়া ঠিক হয়নি। আমরা বলছিলাম মহিলা প্রধানকে দিতে হবে, সে ফ্যামিলি আমাদের এখনো সমাজে অনেক লোক সত্য কথা বলে না, ভাবার অনেক লোক ইচ্ছা করে মিথ্যা একজনকে দিচ্ছে, দুদিকেই হচ্ছে। এরকম অবস্থায় এগুলোকে একটু এক্সপেরিমেন্ট করে করে এক্সপান্ড করা হচ্ছে। এগুলো ভালো স্টেপ। আমি ভালো স্টেপ বলছি এই কারণে, এটা যদি ভুল পথে যায় তাহলে সবাই গভর্নমেন্টকে বলবে তুমি টাকা চুরি করছো, যেটা অনেক। সুতরাং সরকারকে এখানে সাবধানে এগোতে হবে। আমি মনে করি এটা একটু ক্লোজলি, কারণ এটা তার ফ্ল্যাগশিপ, যেটা সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রামকে সাবধানে যদি না নেয় তাহলে এটাই গলার কাটা হিসাবে দেখা দেবে। সুতরাং আমি মনে করি এখানে সাবধানে এগোনো একটা ব্যবস্থা আছে। একটা নতুন ব্যবস্থা আছে, সেটা হচ্ছে আমি মার্জিনালাইজ কমিউনিটি, হাওর অঞ্চল, হিজড়া, এদেরকে সামাজিকভাবে তৈরি করা বা সামাজিক কেতে আনা, এটা একটা ভালো স্টেপ। কিন্তু কোনো ব্যাখ্যা নাই কী করবেন। বাট আমার মনে হয় সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রির কাজ হবে এগুলোকে আগানো। এটা হচ্ছে সামাজিকভাবে যারা বঞ্চিত লোক তাদেরকে আনানো। আরেকটা যেটা চিন্তা করছেন, যেটা আমরা বলি যে, যেটা স্যারও বললেন, সেটা হচ্ছে যে আমরা হেলথ এবং এডুকেশনে এখনও সরকারি হসপিটালে যারা যাচ্ছে, সরকারের যে টাকাই খরচ হচ্ছে এটা গরিবদের কাছে যায়। সুবিধাটা এই জায়গায় যে ওখানে ধনী লোকরা এখন আর যাচ্ছে না। আগে এডুকেশনও তাই হচ্ছে, প্রাইভেটে চলে যাচ্ছে ধনী লোকরা, তার মানে সরকারের খরচটা গরিবদের কাছে যাচ্ছে। যদি এটা ঠিকমতো হয় এবং ব্যবস্থাটা ঠিক থাকে, এখানে অ্যাকাউন্টেবিলিটিটা ইম্পর্টেন্ট, যেটা স্যার বললেন, তাহলে এই পুরো এক্সপেন্ডিচারটা আমি মনে করি এক ধরনের পজিটিভ ফর দ্য পুয়ার পিপুল, তারাই বেনিফিটটা পাচ্ছে। সুতরাং এখন যেটা হচ্ছে দেখতেছেন মাঝে মধ্যে সরকার গিয়ে মন্ত্রী সহ যাচ্ছেন, হসপিটালে ডাক্তার আছে কিনা। আপনি দেখেন আমরা এখনও আমাদের যে আসলে প্রস্তুতি দরকার, সেটা হচ্ছে আমার ডাক্তার সরকারি হসপিটালেও ডাক্তারি করেন, একই ডাক্তার বেসরকারিতেও করেন। পৃথিবীর কোথাও পাবেন না। এটা বলবেন যে না তুমি এক জায়গায় করবে। আমি ইন্ডিয়াতে গেছিলাম, আসামে এক হসপিটাল উদ্বোধনের সময় স্বাস্থ্যমন্ত্রী পরিষ্কার বলে দিল, প্রাইভেট হসপিটাল যদি কোনো সরকারি ডাক্তার এখানে আসতে চান রিজাইন করে আসেন। এই যে কথা, এগুলো আমাদের বলা সামাজিকভাবে। ডাক্তারের প্রোডাকশন বাড়ছে, আমাদের মেডিকেল কলেজ এখন কম না, আপনি সেগুলোতে সেটা নেন এবং এই খরচটাকে সরকারি খাতে দেন। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অনেক জায়গায় সরকারির চেয়ে বেসরকারি চিকিৎসা ব্যবস্থা ভালো। পৃথিবীর উন্নত দেশে বা ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশগুলো তারা যেটা করছে সেটা হচ্ছে যে আপনি একটা অ্যামাউন্ট দিয়ে রাখেন যে এই টাকাটা তুমি গরিবদের ব্যবস্থা করো। যদি কারণ গরিব লোকও কিন্তু ভালো হসপিটালে গিয়ে পৌঁছতে পারে। আমার মনে আছে আমার নিজের অপারেশনের সময়, আমার মনে আছে আইসিইউতে আমি যখন ছিলাম, সামনের বেডের এক ভদ্রলোক অসুস্থ কিন্তু রাতে ঘুমাতে পারছেন, আইসিইউতে থাকা। কোথায়? ঢাকায়? হ্যাঁ, আমি স্কয়ার হসপিটালে ছিলাম। সেখানে এই লোক ঘুমাতে পারছে না, ডাক্তাররা ব্যস্ত, কি করবে, নার্সরা ব্যস্ত। আমি জিজ্ঞাসা করলাম যে কি হচ্ছে ওনার, বলে যে না, ওনার 3 দিন যাবৎ যে লোকটা পয়সা দেওয়ার কথা ওনার ওপেন হার্ট সার্জারির জন্য, সেই লোকটা খবর দিচ্ছে না। এখন ভদ্রলোক একজন ইমাম, ওনাকে কেউ একজন বলছে যে আমি পয়সা দেবো, আপনি এখানে যান, কিন্তু যেহেতু ওই লোক 2 দিন খবর দেয় নাই, উনি উল্টো আরেকটা হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা। সো আমার মনে হয় আমাদের সমাজে এখন এই দিকটা তুলে ধরা উচিত।
বলা উচিত যে প্রাইভেট হসপিটাল করো। আমি দেখেন একদম বড় বড় হসপিটাল কোনো ওয়ার্ড নাই, আপনি বলেন যে তুমি যদি ওয়ার্ড করো তাহলে আমি তোমাকে এতগুলো টাকা দেব, তুমি গরিবকে সাহায্য করবা। মানে আমাদের হসপিটালে খরচ করার, যেটা ইউনিভার্সিটিগুলোতে আছে, প্রাইভেট ইউনিভার্সিটিকে বলা হচ্ছে যে 5% মানি তুমি ছাত্রদের, গরিব ছাত্রদেরকে দেবা, এবং এটা এনশিওর করা গরিবরা যেন পায়। মানে আমরা যদি এইভাবে চিন্তা করাটাই ইম্পর্টেন্ট। আমার মনে হয় এটা আসা উচিত, এবং সমাজে যেহেতু সরকার এখন বলছে শিক্ষা স্বাস্থ্যতে আমি খরচ বাড়াবো, এখন আর বিল্ডিংয়ের পেছনে খরচ না করে কিভাবে এফিশিয়েন্টলি খরচ করা যায় সেটা চিন্তা করা। প্রফেসর আবু আহমেদ, আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে দেশের জনসংখ্যার সিংহভাগ হচ্ছে তরুণদের জন্য এই বাজেটে বার্তা কি বা কি ব্যবস্থা করা আছে, বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টির প্রশ্নে আমরা কিছুটা কিছু আছে, ওই তাদের ওই স্টার্ট আপ বা ওই যে সৃজনশীল অর্থনীতি এগুলো, বাট এগুলো হচ্ছে তো পেরিফেরিয়াল, মানে প্রান্তিক। এগুলো দিয়ে তো আর লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান করা যাবে না। লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান করতে হলে ইকোনমি 6.5% অথবা 6% ওটাতে যেতে হবে, প্রাইভেট সেক্টরের মাধ্যমে করতে হবে। তো সেটা আমি একটু এর সঙ্গে যোগ করতে চাইছি, ওই যে সোশ্যাল সেফটি নেট, সোশ্যাল, এটা অনেক বিস্তৃতি করা হয়েছে, এটা ভালো ভালো, শুনতে ভালোই লাগে, এবং যারা দুর্বল তারা কিছু বাড়তি সাহায্য পাবে সরকার থেকে। কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে হু উইল পে ফর, এটার জন্য কে অর্থ যোগান দিবে? এই ট্যাক্স পেয়ার। তো আপনি দেশের মধ্যে ট্যাক্স পেয়ারের সংখ্যাই কম, তারপরে ধনী লোকের সংখ্যা কম, বড় কোম্পানির সংখ্যা কম, কাউকে বড় হইতেও দিবেন না, আর আপনি বলতেছেন তোমরা ট্যাক্স দাও, ওই সব সোশ্যাল এতগুলা লোকেরে আমি এগুলা দিব। পৃথিবীতে এই টাকাটা আসছে কোথাতে? সোশ্যাল সেফটি নেট বা সোশ্যাল সিকিউরিটি বলে ওরা আসে বড় বড় কোম্পানি থেকে, বড় বড় মিলিয়নিয়ার থেকে। তো বাংলাদেশে আমি যেটা দেখি, আমাদের প্রতিটা পলিসি হচ্ছে নিচে টানি ধরে রাখা, যে ইউ ডোন্ট গ্রো। কোম্পানির ক্ষেত্রে দেখেন, ইউ সি দে মোবাইল টেলিফোন কোম্পানি 62 টাকা দিয়ে দিচ্ছে 100 টাকা, বিদেশি যদিও, এটা দেশি মালিকানাও আছে, অথচ ওয়ার্ল্ড অ্যাভারেজ হচ্ছে 25% কর্পোরেট ইনকাম ট্যাক্স। একটা এক্সাম্পল আমি দিলাম, আমাদের দেশে কয়টা বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠতে সক্ষম হয়েছে। আমাদেরকে এগুলো দেখতে হবে যে উই হ্যাভ টু গ্রো বিগ, মানে ব্যবসায়ী ব্যক্তি, তাহলে না আমাদের দেশ থেকে যা 2-4টা বড় লোক হয়েছে এদের মধ্যে অনেকে আবার টাকা পাচার করে নিয়ে গেছে। তো এর অর্থটা কি, দেশে যদি একটা কনজেনিয়াল একটা পরিবেশ থাকে, তারা কনফিডেন্ট ফিল করবে, তাদের ছেলে মেয়েদের নিরাপত্তার সম্বন্ধে তারা কিছুটা হলে নিশ্চিত থাকবে, দে উইল কিপ দ্য মানি ইনসাইড। আর তা না করলে ওই আগে তো অনেক বেশি চোরা, এই যে ব্যাংকগুলো ডাকাতি হয়েছে, ওরা টাকা পয়সা নিয়ে গেছে, বিদেশিরা আসতেছে না। কেন আসতেছে না? বিদেশিরা দেখবে বাংলাদেশে প্রাইভেট সেক্টর এগিয়ে আসতেছে কিনা, বাংলাদেশে কর্মযোগ্য ইকোনমিক অ্যাক্টিভিটিস যথেষ্ট জোরালো হচ্ছে কিনা, দেন দে উইল কাম। এই যে রিসেন্টলি গত 1 বছর 1.5 বছরে ওই পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বলে এটাকে, ওই শেয়ার বাজারে আর ক্যাপিটাল বিদেশি বিনিয়োগ কিছু ছিল, খুব যে বেশি ছিল তাও না, তারা সেগুলো বিক্রি করে দিচ্ছে, দে টুক দ্য মানি অ্যাওয়ে। তো আবার তারা আসবে যদি আমার ইকোনমি 6.5, এটা নাইবা হলো 6.6% গ্রো করে, এবং আমাদের প্রাইভেট সেক্টর যদি আবার উজ্জীবিত হয়। অনেক সুবিধা দিচ্ছে প্রাইভেট সেক্টরকে, শুধু সুদের হারটা কমানোর জন্য আমি বলতেছি, প্লাস ইনফ্রাস্ট্রাকচারে বিল্ড আপে এটা সরকারকে টাকা ব্যয় করতেই হবে। আর সেটা আমি প্রথমে বলেছি, এগুলো বিক্রি করে দিতে হবে থ্রু সিকিউরিটাইজেশন, আর অন্যান্য কোম্পানিকে থ্রু ডাইরেক্ট লিস্টিং। সরকার হাজার হাজার কোটি টাকা পেয়ে যাবে। আচ্ছা, আমরা কেন আমাদের অ্যাসেটগুলোকে আইডল বসিয়ে রাখছি? সরকারের অধীনে অনেক আইডল অ্যাসেটস আছে। আমি একটা উদাহরণ দিই, ইস্টার্ন কেবলস, চিটাগাংকেও গেছেন কিনা জানি না, একটু ভিতরে যাই দেখি, বিরাট জায়গা পড়িয়েছে না, সেখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি হতে পারে, বাট ইস্টার্ন কেবলস নট মেকিং মানি, ওসমানিয়া গ্লাস শিট নট মেকিং মানি, অ্যাটলাস বাংলাদেশ একসময় হোন্ডা অ্যাসেম্বল করতো, দে আর নট মেকিং মানি। এইসব অ্যাসেটসগুলোকে কি আমরা অ্যাক্টিভিটি করতে পারি না? বাট দে আর বিলঙ্গিং টু দ্য গভর্নমেন্ট। তো আমরা যদি মানে সেট 20% অফ দ্য আন্ডার দ্য গভর্নমেন্ট অ্যাসেটস যেগুলো বলি, ইনক্লুডিং দ্য ল্যান্ড, আমরা যদি আইডল বসিয়ে রাখি, অথবা
টোটালি ইনএফিশিয়েন্ট ওয়েতে ইউজ করি, তো তাহলে আমাদের ইকোনমি অ্যাজ এ হোল এফিশিয়েন্ট কীভাবে হবে? আমি তো এটা বুঝে আসে না। এই যে আমাদের ইউ কাম টু দ্য এয়ারপোর্ট, পৃথিবী একটু চক্কর দিয়ে ইউ কাম টু আওয়ার এয়ারপোর্ট, তো আমরা এটা তো আমাদেরই দোষ। ওই যে অর্থমন্ত্রী মহোদয় নিজে বলেছে, আর আমি তো ওইটা আগের থেকে জানি, হিথ্রো এয়ারপোর্ট ইজ এ লিস্টেড কোম্পানি ইন দ্য ক্যাপিটাল মার্কেট, ইন দ্য শেয়ার মার্কেট। তো আমরা একটা টার্মিনাল ওই প্রাইভেটলি অপারেট করার জন্য এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারিনি। ওটাও সিকিউরিটাইজেশন করা যায়। আচ্ছা, এখানে প্রশ্ন আসতে পারে, স্যার এগুলো বান্ডিলিং কে করবে, ভ্যালুয়েশন কে করবে? আমার জানা মতো এখানে ওই যে প্রাইস ওয়াটার হাউস কুপার এরও আছে, অন্যেরও আছে, পিডব্লিউসি, হ্যাঁ হ্যাঁ, ওদাবাসী আছে, অন্যেরও আছে। এরা তো এক পায়ে দাঁড়িয়ে আছে যে আমরা ভ্যালুয়েশন করে দিব, তারপর শেয়ার বাজারের মাধ্যমে বিক্রি করে দেন। সরকারি ওই যে সরকার বাংলাদেশ ব্যাংক সুকুক আবার বন্ড বিক্রি করতেছে, প্রাইভেট লোকেরা নিতে পারে এখন। হিউজ ডিমান্ড, 10 times ডিমান্ড ফর দ্য সুকুক ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট থ্রু বাংলাদেশ ব্যাংক। তো তাহলে ডিমান্ড ইজ হিয়ার, বাট ইউ আর নট সাপ্লাইং দ্য প্রোডাক্টস। তাহলে আমরা কি ইচ্ছা করে গরিব থাকতেছি না? আরেকটা কথা আমি বলতে চাইছি, যদি নন ইনফ্লেশনের ইকোনমিক গ্রোথ বলি আমরা, নন ইনফ্লেশন, এখানে আমি এটা বলতেছি না যে ইনফ্লেশন হবে না, হবে, কিন্তু সেটা সহ্যের মধ্যে থাকতে হবে। তাহলে আপনাকে সাপ্লাই সাইড অবশ্যই উজ্জীবিত করতে হবে, সেটা আসতে হবে ইনভেস্টমেন্ট থেকে। এই যে অর্থমন্ত্রী মহোদয় বলেছে যে ওই যে ব্লু ইকোনমি বা এইসব ইকোনমি বলেছে না, সেখানে কিছু এমপ্লয়মেন্ট হবে, কিন্তু মূল এমপ্লয়মেন্টটা হইতে হবে প্রাইভেট সেক্টর রিজেনারেশনের মাধ্যমে। এখন প্রাইভেট সেক্টর কিন্তু ঘুমিয়ে আছে, তো ওরা যদি হায়ার করতে থাকে তাহলে ওই যে লক্ষ লক্ষ বেকার লোকদেরকে ওদেরকে ওরা ট্রেনিং তো নিতেই হবে, সেটা চেষ্টা তো করতেছে। প্রত্যেক জেলাতে মধ্যে ট্রেনিং ইনস্টিটিউট বা পলিটেকনিকগুলো উপজেলা ব্যবস্থা হচ্ছে, কিন্তু কথা হচ্ছে আমাদের প্রাইভেট সেক্টর এগিয়ে যাইতে। আচ্ছা, একটা ভালো প্রস্তাব দিয়েছে ওই যে চিটাং ঢাকা 10 লেন্স মধ্যে, এটা পিপিপি মানে প্রাইভেট পাবলিক, এটা ঠিক আছে, ওটা তো আগেও চেষ্টা করা হয়েছিল, কিন্তু মধ্যখানে সরকার কেন যেন পিছিয়ে গেছে। মানুষ তো ওটা দিয়ে যদি করে দেয় আর কি, 3-4 বছর 4 বছর 5 বছর লাগতে পারে। লোকে তো মানে মোটর গাড়ি যারা চালায় আর কি, তারা তো টাকা দিয়ে যেতে রাজি আছে, জাস্ট তাদেরকে শুধু ফ্যাসিলিটি, মানুষ কিন্তু সেবা পেলে স্পেন্ড করতে রাজি আছে, ওটা দিতে রাজি আছে। আপনি বলেন না বলে পদ্মা ব্রিজের উপর দিয়ে আরো 10 টাকা বাড়াই দেওয়া, পেই। তাহলে শুধু একসঙ্গে টাকাটা কালেক্ট করে নিয়ে আরেকটা প্রকল্প করা, এটা অন্যান্য দেশে করেছে, বাট আমরা করি না। আমরা ওই জাপানি কি একটা দিবে অথবা চাইনিজ করে দিবে, ওটার জন্য বসে থাকি। এখন মূল প্রশ্ন যেটা আবার ঘুরে ফিরে বারবার আসছে, যে সেটা হচ্ছে যে টাকা আসবে কোত্থেকে, এবং আমরা দেখছি যে বৈদেশিক ঋণ এবং অভ্যন্তরীণ ঋণের উপরে সরকারের এক ধরনের নির্ভরতা বা খারাপভাবে বললে এক ধরনের আগ্রহ আছে। এনবিআর এর মাধ্যমে যে রাজস্ব আহরণের পরিকল্পনা, সেটা আমরা টার্গেট দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এর আগে আমরা দেখেছি যেটা প্রফেসর আবু আহমেদ যথার্থ কখনই টার্গেট ফুলফিল তারা করতে পারেনি। সো আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে এই জায়গায়, এবং আপনার ক্লোজিং রিমার্কসও একই সঙ্গে। আমি প্রথমত হচ্ছে আমরা যে টার্গেট দিচ্ছি, আমরা যেভাবে চিন্তা করি টার্গেট যেটা দিচ্ছি, এটা কোনোদিনই এই পর্যন্ত গত 50 বছরে ফুলফিল হয়নি। সুতরাং টার্গেট ফুলফিল, টার্গেটের ক্ষেত্রে আমরা যেটা বলছি সেটা হচ্ছে এত টাকা ট্যাক্স আদায় করো। আমরা যে টার্গেটটা দেওয়া উচিত, এবার আলোচনায় আসছে, এর আগেও কয়েকবার আসছে, সেটা হচ্ছে আমার ট্যাক্স পেয়ার বের করো। একটা ইকোনমিতে 26 লক্ষ ট্যাক্স পেয়ার, 25-26 লক্ষ ট্যাক্স পেয়ার দিয়ে $1 ট্রিলিয়ন ইকোনমি তৈরি করবেন, এটা হবে না, ইম্পসিবল আইডিয়া। সুতরাং এটা প্রথম ধাপে বুঝতে হবে যে আমার ট্যাক্স পেয়ার বের করতে হবে। যদি ট্যাক্স পেয়ার বের করতে না পারি, এগুলো কাজ করবে না ইকোনমিতে। সো এটা একটা ফার্স্ট হিসাব। আমি যখন খরচ করছি, আপনি বলছেন লোন নিয়ে, যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে লোন নিয়ে খরচ করতে আমার বাধা নেই, কিন্তু ইনভেস্টমেন্টটা যেন ফেয়ার হয়, ওখানে যেন দুর্নীতি না হয়। আমি আজকে বানালাম একটা এয়ারপোর্ট, যেটা স্যার বলে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরিচালন ব্যয়, যেটা প্রফেসর আবু আহমেদ বলছে, পরিচালন ব্যয়ের জন্যই দেখা যাচ্ছে সরকার ব্যাংকগুলো থেকে বড় করছে, এবং সরকার যখন বড় করছে তখন আর প্রাইভেট সেক্টর আসলে পরিচালনা ব্যয়ের জন্য বড় করার উদাহরণ খুব কম। এগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট। আমাদের যতগুলো আপনি যদি মনে করেন যে সরকার পরিচালনার সব খরচই বেতনে যাচ্ছে, তা তো না। সুদে 1/3, সুদ হয়ে গেছে নাম্বার 1। হ্যাঁ, সুদে নাম্বার 1। কিন্তু আমি যদি ক্যাপিটাল, আপনি শুনেন, একটা ইকোনমির ইনিশিয়াল স্টেজে ক্যাপিটাল তৈরি না করলে আপনি তো ট্রাফিক জ্যামে রাস্তায় পড়ে থাকবেন।
সুতরাং আপনি যদি মনে করেন ট্যাক্স পেয়ার আমার এখনকার সব রাস্তা আজকের ট্যাক্স পেয়ার পে করবে, আনসার হচ্ছে এটা ইম্পসিবল আইডিয়া। তাহলে শুধু ঢাকায় হবে, ঢাকার বাইরে হবে না। সুতরাং গভর্নমেন্টকে মেজর ইনভেস্টমেন্টে যেতে হবে, পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, পাবলিক গুড যেটাকে আমরা বলি সেটা তৈরি করতে হবে। আমার বিদ্যুৎকে তৈরি করতে হবে, আমার পানি তৈরি করতে হবে, আমার গ্যাস তৈরি করতে হবে, এগুলো সব ইনভেস্টমেন্টের কমপ্লিমেন্টারি। তাহলে এটা আমার তৈরি করতে হবে। এটা তৈরি করতে গিয়ে ইনভেস্টমেন্ট করুক, আমার আপত্তি না। আমার আপত্তি হবে কোথায়, যেটা আমরা সবসময় বলি, সেটা হচ্ছে দুর্নীতি করবেন না। প্রচণ্ড দুর্নীতির ইতিহাস আমাদের আছে, সেটা বন্ধ করতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট স্টেপ, এবং এটা করলে আপনি দেখেন ভুলে যাবেন না, কোরিয়ার মতো দেশ দুর্নীতি থেকে বেরিয়ে এসে বাংলাদেশের সমান দেশ এখন উন্নত দেশ হয়ে গেছে। এখন বাংলাদেশকে তারা দান করে, তার মানে এটা ইম্পসিবল না। আমরা সেরকম একটা ইকোনমি তৈরি করার যদি ভিত্তি তৈরি করতে পারি, তাহলে ইকোনমিটা আগাবে। আর যদি তা না করি, তাহলে যেটা আমরা সবাই বলছি যে আমরা এক ধরনের ফ্রাস্ট্রেশনের মধ্যে, আমরা কাউকে উঠতে দিচ্ছি না, সবাইকে টেনে নামাচ্ছি। সুতরাং আমার মনে হয়, এবং এই জন্যই বললাম, যেটা স্যারও নানাভাবে বলছেন, সেটা হচ্ছে আমাকে রুল অফ ল আনতে হবে। রুল অফ ল না আনলে আপনি যেই টাকা পাবে সে বলবে আমি দেশের থেকে চলে যাই। এই যে মানুষের দেশ থেকে বেরিয়ে যাবার প্রবণতা, কারণ সে দেশে আস্থা পাচ্ছে না। কেন পাচ্ছে না? যে আমার এখানে থাকতে গেলে পলিটিক্যাল পার্টির আশ্রয়ে থাকতে হবে। এভাবে দেশ চলবে না। আপনাকে রুল অফ লতে থাকতে হবে, যে আমি আইনের শাসন প্রতিষ্ঠা করছি। এবং যদি, যেমন ধরেন স্যার বলছেন বারে বারে ব্যাংকের টাকা লুট হয়ে গেছে, চুরি হয়ে গেছে, এভাবে হতাশামূলক কথা কেন বলবো? যে চুরি করছে তাকে ধরেন। চুরি তো আপনি একা করেন নাই, কেউ তো একা টাকা নিয়ে বেরিয়ে যায় না। তাইলে টাকা যদি বেরিয়ে না, যে যারা তাদের দায়িত্ব ছিল, যারা মনিটরিংয়ের দায়িত্বে ছিলেন, যাদের নজরদারিতে এটা থাকার কথা, তাদেরও ব্যর্থতা আছে। ব্যর্থতা শুধু একা ব্যাংকের না। আমার কাছে মনে হচ্ছে আমরা এই রুল অফ লয়ের প্রথম সংস্কৃতি হচ্ছে ধরেন, আপনি ধরতে থাকেন, আস্তে আস্তে ঠিক হবে। আপনি দেখেন বা ঢাকার ট্রাফিক লাইট এআই কী করেছে। পুলিশকে দাঁড়া করালাম আমি, মানে শত শত পুলিশ, প্রতিটা ট্রাফিক পয়েন্টে 8 জন থেকে 10 জন পুলিশ দাঁড়িয়ে গাড়ি ঠিক মতো চালাতে পারেনি। কেন? কারণ তারা ওখানে পরিষ্কার রুল মানেন নাই। আমি যখনই এআই দিলাম, সবাই দাঁড়ায় যায়। এটা সুবিধা, এটা বোঝার জন্য বললাম যে আমাদের রুল অফ ল আনতে হবে। এখানে আমাকে বায়াস থাকলে হবে না। আমি যদি বায়াস থাকি, আপনারটা দেখি ওনারটা দেখি না, এই ইকোনমি রান করবে না। সুতরাং এটা ইম্পর্টেন্ট ফার্স্ট স্টেপ। ডিক্লারেশন আছে, বাজেট প্রস্তাবে বলা আছে, কার্যত পরিণত করাটা খুব ইম্পর্টেন্ট। প্রস্তাব আহমেদ, এখানে আমি একটা কথা এড করতে চাইছি। ওই যে ঘাটতি বাজেটের জন্য যেটা বাজেট প্রস্তাবনা, প্রায় বোধ বাইরে থেকে বোধ 46%, আর অভ্যন্তরীণ উৎস থেকে, মানে ব্যাংক অ্যাকাউন্ট, সঞ্চয়পত্র, এগুলো থেকে বোধ 56%-এর মতো। কিন্তু গত বছর, মানে যে ফাইন্যান্সিয়াল ইয়ারটা শেষ হলো, ওই বাইরের অর্থ পাওয়া যায়নি, মানে ওয়ার্ল্ড ব্যাংক বা আদার সোর্সেস, মানে যেটা থেকে আশা করা যাচ্ছে। গত বছর যদি পাওয়া না যায় 24-25, 25-26 যদি না পাওয়া যায়, এখন 25-26 হলে 26-27, এই তো বাজেট। তো গত বছর যদি না পাওয়া যায়, তো এই বছর এমন কি আমরা দেখাতে পারবো যে বিদেশিরা অনেক বেশি, এই বছর একটা ইলেক্টেড নাও তো দিতে পারে। ইলেক্টেড গভর্নমেন্ট, কিন্তু আমাদের রেজাল্ট দেখাতে হবে। ইলেক্টেড গভর্নমেন্ট ডাজ নট মিন যে আমি যা আছি তা নিয়ে বসে থাকবো, আমার এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে না, আমার রাস্তাঘাট আরও অধোগতিতে যাচ্ছে, আমি নতুন কিছু তৈরি করতে সক্ষম হচ্ছি না, বাইরের লোকেরা আসি বিশ্বাস করতেছে না, ভিতরে যারা বড় লোক, তারা বড় মানে শিল্পপতি, বিজনেসম্যান, তারা ফ্রেশ ইনভেস্টমেন্টে যাতে ভয় পাচ্ছে বা যাচ্ছে না, তাহলে তো হবে না। তাহলে আমরা ওই সবসময় ওই, মানে যেটা আমরা সবখানে যে আমাদের অস্থিরতা, এটা যাবে না তো। আমি আবারও বলবো যে সরকারকে লিড নিতে হবে এখন, এবং বড় প্রকল্প অর্থায়নের দিকে যেতে হবে। আপাতত ঘাটতি বাজেট হবেই, এটা থেকে আমাদের উদ্ধার হওয়ার উপায় নেই। পরিচালনা ব্যয়টা কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, বা এক্সপানশন হতে দেওয়া যাবে না। তারপরে প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে, তারা কী চায় তাদের সঙ্গে কথা বলা যেতে পারে। আর একটা হচ্ছে আমাদের এখানে শেয়ার বাজারকে চাঙ্গা করতে হবে, নতুন কোম্পানির লিস্টিংয়ে আনতে হবে, সরকারি অ্যাসেটগুলোকে যেগুলো অলরেডি বিল্ড আপ হয়েছে, এগুলো সিকিউরিটাইজেশন করি বিক্রি করে দিতে হবে জনগণের কাছে, এবং সরকার টাকা পেয়ে যাবে। দে উইল গো ফর মানে আদার প্রজেক্টস, অর্থায়নের জন্য টাকার কোনো অভাব হবে না। তখন বিদেশিরা আসবে। আমরা নড়ে চড়ে বসলে, আমাদের প্রাইভেট সেক্টর যদি নড়ে চড়ে বসে, তখন বিদেশিরা ঠিকই আসবে। এর আগে কিন্তু তারা সহজে আসতে চাইবে না।
তারা তারা লোন দিতে পারে, ওই যে IMF, কারণ এটা তো শিওর তারা ফেরত পাবে, ওয়ার্ল্ড ব্যাংকও। কিন্তু অন্য প্রাইভেট সেক্টর, বিদেশি বা আদার টাইপস অফ বিনিয়োগ যেটা বিনিয়োগ, তারা আসতে চাবে না। তারা তখনই আসবে যখন দেখে যে না, বাংলাদেশ ইজ ডুইং সো গুড। হ্যাঁ, আরেকটা উদাহরণ দিই, যে আমরা এই যে চিটাগাং পোর্টের কথা তো বললাম, কক্সবাজার আমরা কি ভালো ইউজ করতেছি? কেন, ওটা তো নিতে চাইছিল অতীতে আগের বিএনপির সময়। তো আমরা তো দিই না কোনো কিছু, আমরা সবসময় সেখানে আমাদের ন্যাশনালিজম খুব চাঙ্গা হয়ে যায়। আমরা আমাদের রিসোর্সকে ম্যাক্সিমাম ইউজ করা উচিত, আমাদের ক্যাপাসিটি আইডল যেন না থাকে সেটার ব্যবস্থা করা উচিত, এবং আমরা যাতে ওই প্রকৃত অর্থে একটা পরিশ্রমী জাতি হই। পরিশ্রমী জাতি হলে আই টেল ইউ ওয়ান থিং, তখন এই করাপশান ইত্যাদি কমে। করাপশান কখন বেশি হয়? যখন উপরে বেশি করাপশান হয়, তখন নিচের দিকে করাপশান বিস্তৃতি লাভ করে। আমাদের সমস্যাটা হচ্ছে অনেক বছর থেকে উপরে করাপশান ছিল। আশা করি ইনশাল্লাহ এখন আমরা কিছুটা হলেও করাপ্ট প্র্যাকটিস থেকে নিস্তার পাবো। আমি জাস্ট ছোট্ট করে 60 সেকেন্ডসে এই সামনের বছরটাতে প্রথম বছর মানে 26-27-এর জন্য অর্থনীতির জন্য সবচেয়ে বড় ঝুঁকি কি দেখেন? আগামী বছরে আমি মনে করি মূল্যস্ফীতির ঝুঁকি তো থাকবে, এইটা আপনি সহজে নামাতে পারবেন না। এবং এই ঝুঁকিটা রেখে ইকোনমিতে যেন সাপ্লাই সাইড ইমপ্রুভ করে, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি। প্রফেসর আবু আহমেদ? আমার একই কথা, মূল্যস্ফীতি খুব যে বেশি কমাতে পারবে সেটা মনে হয় না, তবে সেটাকে রেখে যদি সাপ্লাই সাইডটা উজ্জীবিত করা যায়। সাপ্লাই সাইড এগেইন, এই যে মূল্যস্ফীতি কমানোর একটা উপায় হচ্ছে সাপ্লাই সাইডের মানে এটাকে এই লজিস্টিক সাপ্লাই বলো বা প্রোডাক্ট কমোডিটি সার্ভিসেস ইত্যাদি সাপ্লাই যদি বাড়ানো যায়, সেটার জন্য ইনভেস্টমেন্ট দরকার, তাহলে কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ থাকবে, অবশ্যই থাকবে। আর যদি সেখানে ব্যর্থ হয়, তাহলে ওই যে ঘাটতি বাজেটে। লাস্ট একটা কথা বলতে চাই, পৃথিবীতে অনেক ইকোনমি এই ঘাটতি অর্থায়ন করতে গিয়ে একটা লোন এনে আরেকটা লোন পরিশোধ করেছে। আমাদেরও অবস্থা যদি খোদা না করুক, যে আমরা শেষ পর্যন্ত ঋণের এগেনস্টে সুদ পেমেন্ট করতে সক্ষম হচ্ছি না, বিদেশি লোন পেমেন্ট করতে সক্ষম হচ্ছি না, তখন হবে কি, এটাকে বলা হয় ডেট মানিটাইজেশন। মানে প্রিন্টিং, গো ফর প্রিন্টিং দ্য মানি। মানুষ থেকে ট্যাক্সও আদায় করা যাচ্ছে না, সুদও দিতে পারতেছি না, ঋণ শোধ করতে সক্ষম হচ্ছি না। মানে তখন কী করে সরকার, মানে অর্থ প্রিন্টিং দ্য মানি, মানে নোট ছাপাতে থাকে। আর তখন হয় কি, সাধারণ জনগণের জন্য সবচেয়ে বড় অফিসারটা সেটাই, কারণ ইনফ্লেশন হতেই থাকবে। আর তখন কিন্তু আমরা সবাই মানে সৎ লোকগুলো আর কি, সবাই আরও বেশি কষ্টের মধ্যে চলে যাবে। দর্শক অনুষ্ঠান শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর এনামুল হক এবং প্রফেসর আবু আহমেদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, আমরা স্থবির অর্থনীতির মধ্যে যে বাজেট 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট, সেই বাজেট নিয়ে কথা বলছিলাম। বাজেট নিয়ে সংসদে আলোচনা হচ্ছে, সংসদের বাইরেও আলোচনা হচ্ছে। আমার অতিথিরা যেটা বলছিলেন যে অবশ্যই প্রায় সবাই এক বাক্যে বলছেন যে এই বাজেটটা একটু চিন্তাশীল, এই বাজেটের বয়ানটা খুব ভালো, কিন্তু বাস্তবায়নটা আসলে বড় চ্যালেঞ্জ। সরকারও বোঝে, অর্থমন্ত্রী হয়তো নিশ্চয়ই বোঝেন। মূল প্রশ্ন যে ঘুরে ফিরে টাকাটা আসবে কোত্থেকে। রাজস্ব ব্যয়, পরিচালনা ব্যয় নিয়ে ওনারা প্রশ্ন তুলেছেন, ব্যাংকের সুদের হার নিয়ে ওনারা কথা বলেছেন, এবং সংকট সমাধানের জন্য যে জায়গাগুলোতে জোর দেবার কথা বলছেন ওনারা, সেটা হচ্ছে যে ওই সবসময় যে কোনো রাজনৈতিক অর্থনীতির আলোচনা আমরা করি যে আইনের শাসন নিশ্চিত করতে হবে, গভর্নেন্সটা ঠিক করতে হবে, ফেয়ারনেসটা থাকতে হবে, অ্যাকাউন্টেবিলিটিটা থাকতে হবে, দুর্নীতিটা যতটা সম্ভব কমিয়ে আনতে হবে। এবং আমাদের যে আমার এক অতিথি বলছিলেন যে আমরা একটা ইনঅ্যাক্টিভ জাতিতে পরিণত হয়েছে, এটাকে অ্যাক্টিভ করতে হবে, অর্থাৎ পরিশ্রমী জাতি হতে হবে। আমাদের যে ব্যাড পলিসি আছে সেগুলোকে বদলাতে হবে, ইফিসিয়েন্সি লেভেলটা অনেকখানি বাড়াতে হবে, এবং আমাদের প্রাইভেট সেক্টরকে উজ্জীবিত করবার জায়গায় মনোযোগ দিতে হবে। সব মিলিয়ে আগামী এক বছরের জন্য ঝুঁকি, একটা প্রশ্ন করেছিলাম, আমরা দুজনেই একমত যে মূল্যস্ফীতিটাই সবচেয়ে বড় ঝুঁকি। আর মূল্যস্ফীতি যখন থাকে তখন সাধারণ মানুষ অস্বস্তিতে থাকে। মানুষকে সন্তুষ্ট করা একটা রাজনৈতিক সরকারের একটা অন্যতম প্রধান কাজ, কিন্তু এই কাজটা করতে হলে আসলে এর সঙ্গে বিনিয়োগ, এর সঙ্গে কর্মসংস্থান, এগুলো একটা আরেকটার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। আমরা আশা করব সরকারের অঙ্গীকার আছে, কিন্তু অঙ্গীকারই যথেষ্ট নয়, সেটা বাস্তবায়নটা হচ্ছে বড় বিষয়।
সেগুলো যদি নিশ্চিত না করতে পারেন তাহলে আসলে একটা বড় ঝুঁকির মধ্যে দেশ থাকবে, সরকার তো বটেই। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।